হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হোপ অল ইউ আর ওয়েল। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা লাইফ সায়েন্স পড়ব। ক্লাস 10-এর লাইফ সায়েন্সের আমরা জানি যে এখানে মোট তোমাদের সিলেবাসের মধ্যে 5টা পার্ট আছে। সেই 5টা অধ্যায়ের মধ্যে থেকে আমরা প্রথম অধ্যায় পড়ব, সেটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, দ্যাট ইজ কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন অফ লিভিং অর্গানিজম। এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটাকে আবার 5টি ভাগে ভাগ করা হয়েছে। সেই চ্যাপ্টারের প্রথম ভাগটা আজকে আমরা সেটা হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান। উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান, এই যে অংশটা আছে সেটা আজকে আমরা পড়ব। তো প্রথমে জানতে হবে সংবেদনশীলতা বলতে কী বুঝি। সংবেদনশীলতা কাকে বলে, অর্থাৎ যে কারণে একটা গাছ বা যে কোনো প্রাণী তার মধ্যে কোনো একটা পরিবর্তন আসবে, তার মধ্যে কোনো একটা পরিবর্তন শনাক্ত করতে পারবো। দেখা গেল যখন আমরা উদাহরণ দিয়ে বলতে পারি লজ্জাবতী গাছের কথা, যদি লজ্জাবতী গাছকে ছুঁয়ে দিই আমরা, দ্যাট ইজ মাইমোথা প্ল্যান্ট, এই গাছ যদি ছুঁয়ে দেওয়া হয় আঙুলে করে, তাহলে পাতাটার যে কোনো একটা পত্রকে ছুঁয়ে দেওয়া হয়, পাতাটা সঙ্গে সঙ্গে নুয়ে পড়ে এবং আস্তে আস্তে গোটা ডালটাই যদি জোরালোভাবে টাচ করা হয়, গোটা গাছটাই নুয়ে পড়ে। তাহলে এটা কিন্তু একটা সংবেদনশীলতার উদাহরণ। আবার বলতে পারি বনচাল যে গাছটা আছে, বনচাল বলে একটা গাছ আছে, এই বনচাল গাছে যখন সূর্যালোক পড়ে, এই সূর্যালোক পড়লে এই যে একটা বড় পাতা আছে, এই বড় পাতাটার পাশে আরও দুটি ছোটো ছোটো পাতা আছে, এই দুই ছোটো ছোটো দুটি পত্রক আছে, এই পত্রক দুটি অটোমেটিক আপনি সূর্যালোক পড়লে মানে খুলে যায়, আবার বোঝে যায়, সারাদিন কিন্তু কন্টিনিউয়াসলি এই জিনিসটা চলে। তাহলে বনচাল গাছও কিন্তু সংবেদনশীলতা করে। তাহলে আমরা কাকে সংবেদনশীলতা বলতে কী বলি, তো সেখানে আমরা বলবো কি, যখন কোনো একটা উদ্ভিদ কোনো কিছুর এগেনস্টে উদ্দীপকের প্রভাবে সাড়া প্রদান করছে, একে বলে সংবেদন করা। উদ্দীপকের প্রভাবে সাড়া প্রদান করা সংবেদনশীলতা বলে। কোনো উদ্দীপকের প্রভাবে সাড়া প্রদানকে বলা হয় সংবেদনশীলতা। তাহলে এটা একটা সংবেদনশীলতা। এবার আসছে উদ্দীপক। তাহলে কি, যখন কথাটা বললাম উদ্দীপকের কথাটা বললাম, তো উদ্দীপক বলতে কী বুঝি আমরা, তাহলে আমরা প্রথম দেখে নেবো। তাহলে এটা দেখা জানলাম সংবেদনশীলতা। এরপর আসছে উদ্দীপক। তো উদ্দীপক জিনিসটা কি, অর্থাৎ যে উদ্দীপ্ত করছে, সেন্সিটিভিটি সেটা কি করে উদ্দীপক, দ্যাট ইজ গট স্টিমুলি, অর্থাৎ যে উদ্দীপনাটা ঘটাচ্ছে তাকে বলা হচ্ছে উদ্দীপক। যে বাহ্যিক বা আভ্যন্তরীণ শক্তি নির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে জীবদেহে গৃহীত হয় এবং জীবের মধ্যে নির্দিষ্ট সাড়া বা রেসপন্স সৃষ্টি হয় বা সৃষ্টিতে সাহায্য করে, তাকে বলে উদ্দীপক বা স্টিমুলাস। তাহলে আমরা বলছি স্টিমুলি বা স্টিমুলি, এটা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বহিস্থ উদ্দীপক, একটা হচ্ছে অন্তস্থ। একটা হচ্ছে এক্সটার্নাল, দ্যাট ইজ বহিস্থ। একটা হচ্ছে অভ্যন্তরস্থ বা অন্তস্থ, দ্যাট ইজ হচ্ছে ইন্টারনাল। তো ফার্স্টে আমরা দেখে নিচ্ছি বহিস্থ কাকে বলা হয়। দেখা গেল আলো, সূর্যের আলো কিন্তু এক ধরনের বহিস্থ, অর্থাৎ উদ্ভিদের অঙ্গের বাইরে থেকে একটা যে উদ্দীপনা সৃষ্টি করছে, যার ফলে দেখা গেল যে একটা গাছ, উদাহরণ দিয়ে বলতে পারি টিউলিপ ফুল, উদাহরণ দিয়ে বলতে পারি আমরা সন্ধ্যামণি গাছ বা সন্ধ্যামালতী। এই সন্ধ্যামালতী গাছটা এই যখন সূর্যালোক থাকে না, সে সময় কিন্তু ও ফুলটা দারুণভাবে ফুটে যায়। আবার বলতে পারি টিউলিপ ফুল। এই টিউলিপ ফুল যে ঘটে সেটা কিন্তু কী কারণে হয়, আবার উষ্ণতার কারণে হয়। যখন উষ্ণতা বেশি দেখা যাবে, সূর্যালোক যখন ভালো ফোটে, সেই সময় টিউলিপ ফুল বা বলতে পারি আমরা সূর্যমুখী ফুল, এই ধরনের যেসব ফুলগুলো আছে বা যেসব প্ল্যান্টগুলো আছে, তো এইসব প্ল্যান্টসের ফুলগুলো কিন্তু আপনি খুব ভালোভাবে পাপড়িগুলো ফুলে যায়। যেমন বলতে পারি পদ্ম ফুল। তো সেই ধরনের ক্ষেত্রে যেটা হচ্ছে উষ্ণতার প্রভাবক বা উদ্দীপক। তো এক্সটার্নাল উদ্দীপকের মধ্যে কী আসছে, আলো আসছে, উষ্ণতা আসছে, আবার এটা হতে পারে কি বায়ু প্রবাহ, এটা একটা উদ্দীপক। আবার কি আসছে এখানেতে, আমরা বলতে পারি এখানে বিদ্যুৎ। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু পরীক্ষা করে দেখিয়েছিলেন যে গাছ আমরা যেমন হাসি, কান্না, খুশি হই, আনন্দ হয়, কিছু ভালো কিছু হলে আনন্দিত হয়, গাছের মধ্যে কিন্তু রেসপন্সটা আছে। তিনি প্রথম প্রমাণ করেন যে গাছেরও প্রাণ আছে এবং তিনি প্রথম, এটা একটা বিশাল গল্প আছে, এটা পরে আমরা আলোচনা বলবো আবার সময় পেলে কোনো সময়। তো সেই সময় দেখিয়েছিলেন তিনি তার যন্ত্রের মাধ্যমে, যে যন্ত্র ছিল কি ক্রেস্কোগ্রাফ যন্ত্র তিনি দেখিয়েছেন। ক্রেস্কোগ্রাফ যন্ত্র উনি দেখিয়েছেন যে গাছেরও প্রাণ আছে এবং গাছ কিন্তু কথা বলে, গাছও কিন্তু হাসে, গাছও কান্না করে, গাছকেও কিন্তু আমরা বিভিন্নভাবে জাগাতে পারি। বিদ্যুৎ গেল। আর এরপর কী আসছে এখানে, অভিকর্ষ, অর্থাৎ গ্র্যাভিটি। এই গ্র্যাভিটির কারণে কিন্তু কি হয়, গ্র্যাভিটির কারণে
একটা গাছের যে মূল প্রধান অংশ, যেটা একটা হচ্ছে বিটা অংশ, একটা হচ্ছে মূল অংশ, এই মূল কিন্তু অভিকর্ষের দিকে আস্তে আস্তে কিন্তু এগিয়ে যায় এবং সে তার প্রয়োজনীয় যে সরঞ্জাম দরকার সালোকসংশ্লেষ পদ্ধতি সঞ্চালন করার জন্য, সম্পন্ন করার জন্য, এই জল এবং খনিজ লবণ মিশ্রিত যে অংশ, জলীয় অংশ জলটা, সেটা কিন্তু মূল মাটি থেকে সঞ্চয় করে, সেটা কিন্তু অভিকর্ষের দিকে এগিয়ে যায়। অপরদিকে কি দেখা যায় যে গাছের যে বিটা অংশ আর কাণ্ড অংশ, সেটা আবার কী হয় যে অভিকর্ষের বিপরীতে অপর দিকে উঠতে থাকে। তাহলে অভিকর্ষ কিন্তু এটা বিশাল বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা হচ্ছে তোমার আমি দেখলাম আমরা যে আলো, উষ্ণতা, বায়ু, বিদ্যুৎ, অভিকর্ষ হচ্ছে বহিস্থ উদ্দীপকের মধ্যে অন্তর্গত। অন্তঃস্থগুলো কী হতে পারে? যেমন হচ্ছে উৎসেচক, উদ্ভিদের দেহের অভ্যন্তরস্থ যে সমস্ত উদ্দীপনাগুলো আছে, উদ্দীপকগুলো আছে, যেগুলো হচ্ছে উত্তেজিত করছে ওকে বা উত্তেজনা সাহায্য করছে, রেসপন্স দিতে সাহায্য করছে, বলা হয় অন্তঃস্থ উদ্দীপক বা ইন্টারনাল স্টিমুলি বা স্টিমুলাস। উৎসেচক হতে পারে হরমোন। অনেক উদ্ভিদ হরমোন আছে যেগুলো হচ্ছে কি কোনো গাছকে দেখা গেলো যে মনে করে দেখা গেলো, হয়তো বললাম যে এমনও গাছ দেখেছি আমরা, যেমন পেঁপে গাছ অনেক লম্বা হয়ে যায় দেখেছি, পেঁপে গাছ, অনেক গোলাপ গাছ দেখা যায় যেগুলো সাধারণত অনেক লম্বা উঁচু, অনেক হাইট হয়ে যায়। তো অক্সিন নামক একটা হরমোন আছে, এই অক্সিন হরমোনের কারণে কিন্তু এই সমস্ত উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলার কিন্তু আস্তে আস্তে বেশিরভাগ কিন্তু বিভাজিত হয় এবং তার ফলে গাছটা আস্তে আস্তে লম্বা হয়ে যায়। আবার এমনও হতে পারে অনেক হরমোন আছে যে হরমোনের কারণে আমরা অনেক যে সমস্ত আগাছাগুলো, আমরা হয়তো বাগান করেছি বাড়িতে, বা দেখা গেলো জমি কেউ চাষি ভাই চাষ করেছেন, যিনি চাষ করেন, তো চাষ করতে গিয়ে দেখা তার জমিতে ক্ষেত্রেতে অনেক আগাছা জন্মেছে, তখন এমনও কিছু হরমোন আছে যেগুলো বলা হয় জিববারেলিন হরমোন। ওই জিববারেলিন হরমোন যদি প্রয়োগ করে দেওয়া হয়, আরও এগুলো অনেক কার্যকারিতা আছে, আমি একটা দুটো উদাহরণ দিয়ে বলছি। তাই এই জিববারেলিন হরমোন প্রয়োগ করলে গাছের মধ্যে কিন্তু যে সমস্ত আগাছাগুলো সমস্ত নির্মূল হয়ে যাবে। বাগানে যদি আমরা এই ধরনের জিববারেলিন বাজারে গিয়ে বলি আমার বাগানটা অনেকগুলো এই ধরনের আগাছা জন্মাচ্ছে, তাহলে কিন্তু দোকানদার যারা আছে, যারা এই ধরনের ফার্টিলাইজার্স বা এই সমস্ত ওষুধপত্র কিনে বিক্রি করেন, তারা কিন্তু তোমাকে এই ধরনের হরমোন জাতীয় কোনো ওষুধ তারা দিয়ে দেবে। সেটা নির্দিষ্ট মাপ আছে, সে অবশ্যই মাপ প্রয়োগ করতে হবে। এই যে বললাম, তাহলে এবার কী আসছে এখানে, এই যে উদ্দীপনা যে হলো, উদ্দীপনা হওয়ার কারণে উদ্ভিদের মধ্যে নানা ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি, সেটা কি চলন গমন। এটা কিন্তু একটা অন্যতম বিষয়বস্তু, চলন। উদ্ভিদের মধ্যে সাধারণত আমরা দেখতে পাই চলন এবং গমন এগুলো কিন্তু ঘটে থাকে। এটা আমাদের সিলেবাসের মধ্যে আছে বলে আমরা পড়বো। আমরা মোটামুটি সিলেবাসটা ফার্স্ট কভার করবো, তারপর আস্তে আস্তে সারাউন্ডিং কিছু জানা থাকলে আমরা জেনে নেবো পরবর্তী ভিডিওগুলোতে। আমার চ্যানেলটা হচ্ছে খাজা আশিক এডুকেটর, সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা বাজিয়ে দিয়ে এটাকে আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে আমাকে সহায়তা করবে। তো চলন কাকে বলে দেখে নাও ফার্স্টে আমরা চলনটা কি যে জানবো, যে দ্যাট ইজ কল লোকোমোশন। আমাদের সিলেবাসের মধ্যে চলনটা আছে, এবং চলন কাকে বলা হয় দেখবো যে প্রক্রিয়ায় জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে, অর্থাৎ একই স্থানে কোনো জায়গায় মুভমেন্ট, এক জায়গা থেকে অন্য জায়গায় নড়াচড়া না করে, চলাফেরা না করে, অন্য জায়গায় দ্যাট ইজ স্থানান্তরিত না হয়ে যখন উদ্ভিদ, আমরা জীব বলছিলাম এবার উদ্ভিদ বলছি এবার, যেহেতু আমি সিলেবাসে পুরো ঢুকে থাকছি, যে প্রক্রিয়ায় উদ্ভিদ নির্দিষ্ট স্থানে স্থির থেকে অর্থাৎ স্থানান্তরিত না হয়ে স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে, তাকে বলা চলন। কি বললাম? অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন। তাহলে উদ্ভিদ কিন্তু নড়াচড়া সাধারণত করে না, যেমন প্রাণী কিন্তু গমন করে, আবার উদ্ভিদ কিন্তু গমন করে না, কিন্তু আবার ব্যতিক্রম আছে। এমনও প্রাণী আছে যে উদ্ভিদ যেগুলো সাধারণত গমন করতে পারে, এমন উদাহরণ দিয়ে বলতে পারি ক্লামাইডোমোনাস। তাহলে আমরা বলতে পারি চলন তো করবে, দ্যাট ইজ চলন মাত্র কিন্তু গমন হবে, চলন মাত্রই গমন হবে না। বাট গমন যখন পড়বো বলে, গমনটা একটা উদাহরণ, যা সংজ্ঞাটা বলে দিই, জাস্ট একবার একটুখানি বলে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। গমন মাত্রই কিন্তু চলন হবে, কিন্তু চলন মাত্র কিন্তু গমন নয়। তো গমনটা কি? যে প্রক্রিয়ায় স্বেচ্ছায় বা উদ্দীপকের প্রভাবে, আমার ইচ্ছা করলো আমি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেলাম, আমি এখন বাড়িতে আছি, আমার মনে গেল বাগান থেকে ঘুরে আসি, একটু বাইরে থেকে মাঠ থেকে ঘুরে আসি, একটু বাজার থেকে ঘুরে আসি, দ্যাট ইজ গমন। অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হওয়া। এটা একমাত্র প্রাণীরাই করতে পারে। চলন সাধারণত উদ্ভিদ সাধারণত চলন করে থাকে, উদ্ভিদের চলন দেখতে পাওয়া যায়। প্রাণীদের গমন যে সমস্ত, যে এককোষী জীব হোক আর বহুকোষী জীব হোক, তাদের গমন হয়ে থাকে। ব্যতিক্রম অবশ্যই আছে, বলছি সেটা পরে আমি। তো গমনটা কি? যে প্রক্রিয়ায় স্বেচ্ছায় এবং উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের দ্বারা সামগ্রিকভাবে স্থানান্তরিত যে হয়, স্থান পরিবর্তন হয়, তাকে বলা হয় গমন। আমি একটু আগে বলছিলাম যে ব্যতিক্রম অর্থাৎ এক্সেপশনাল ম্যাটার। তো এমনও প্রাণী আছে যে ব্যতিক্রম হচ্ছে, ওটা গমনে সক্ষম নয়, অ্যামিবা। আবার দেখা গেল যে এমনও উদ্ভিদ আছে যাদের গমন দেখতে পাওয়া যায়, গমন সম্ভব, তারা গমন সম্পন্ন করে। কি সেগুলো?
যেমন হয়তো বললাম দ্যাট ইজ ক্লামাইডোমোনাস, ক্লামাইডোমোনাস স্পিসিস। এই ধরনের ক্লামাইডোমোনাস অনেক প্রজাতি আছে যেগুলো গমনে সক্ষম। ক্লামাইডোমোনাস এক ধরনের শৈবাল জাতীয় উদ্ভিদ, দ্যাট ইজ ভলভক্স, দ্যাট ইজ ডায়াটম। এরা কিন্তু গমনে সক্ষম উদ্ভিদ। তাহলে আমি বলছিলাম চলনের কথা, তাই কথা বলতে বলতে কথা এগিয়ে এলাম যে উদ্ভিদে তাহলে দেখতে পাচ্ছি আমরা চলন সম্পন্ন হচ্ছে, অর্থাৎ এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মধ্য দিয়ে চলন প্রক্রিয়াটা সম্পন্ন করে থাকে। এই যে আমাদের চলনের কথা বললাম, আমাদের সিলেবাসের মধ্যে চলনটাকে আবার দুটি মেন ভাগে ভাগ করা হয়েছে, সেটাকে আমরা ভাগ জাস্ট দেখে নিই একবার যে চলনটাকে কটা ভাগে দেখানো হয়েছে আমাদের সিলেবাসের মধ্যে আছে চলন ক প্রকার। একটা হচ্ছে সামগ্রিক চলন, চলনটাকে আমরা জাস্ট ছকের মধ্যে দেখাচ্ছি, দিয়ে আস্তে আস্তে আমি ডিসকাস করে বুঝিয়ে দিচ্ছি। আমি এই চলন যেটা আমি লিখেছি এখানে চলনটা, এই চলনটাকে আমরা কী করব, এর ক্লাসিফিকেশনটা করে আমরা দেখাবো, অর্থাৎ লোকোমোশন। চলনটা কি, একটা হচ্ছে সামগ্রিক চলন। সামগ্রিক বলতে কী বুঝি আমরা, এক স্থান থেকে অন্য জায়গায় সম্পূর্ণ তার যে রূপ মানে পরিবর্তন হচ্ছে, যার সম্পূর্ণ পুরোটা দেহেরই যার যখন চলন হচ্ছে, তাহলে সামগ্রিক চলন। এটাকে আবার দুটো ভাগ করা হয়েছে, যান্ত্রিক চলন, জৈবিক চলন। যান্ত্রিক কাকে বলা হয়, একটা হচ্ছে যান্ত্রিক চলন, জাস্ট বলার জন্য বলে দিই বোঝানোর জন্য, যান্ত্রিক চলন। আর একটা হচ্ছে কি জৈবিক চলন। তো যান্ত্রিক কোনটা বলা হয়, কোনটা যান্ত্রিক চলন, কোনটা জৈবিক চলন আমরা দেখে নিই জাস্ট একবার। যখন এরকম দ্বারা হবে যে কোষের ভৌত পদ্ধতিতে সংঘটিত যে চলন তাকে বলা হয় যান্ত্রিক। দ্যাট ইজ ইমবাইবেশন, এক ধরনের হতে পারে এক্সাম্পল, ইমবাইবেশন, এটা এক ধরনের কিন্তু যান্ত্রিক চলন। জৈবিক কোনটা হবে, কোষের প্রোটোপ্লাজমের যে সক্রিয়তা, এই সক্রিয়তা দ্বারা সংঘটিত যে চলন তাকে বলা হয় জৈবিক চলন। তো যখন হবে কোষের প্রোটোপ্লাজমের সক্রিয়তায় যে চলন হয়ে থাকে তাকে বলা হয় জৈবিক চলন। তো আমরা এবার পড়তে চলে আসছি আমাদের আবার মূল জায়গাটা চলে আসি, মূল স্রোতে ফিরে আসি। তা একটা হচ্ছে সামগ্রিক চলন, এটা হচ্ছে বক্র চলন। একটা হলো সামগ্রিক চলন, একটা হচ্ছে বক্র চলন। তো এই যে বক্র চলন বললাম, এটাকে আবার আমাদের মধ্যে অনেকগুলো দুটো ভাগ আছে। এটা একটা স্বতঃস্ফূর্ত চলন, আর এটা হচ্ছে আবিষ্ট চলন। এটাকেও ভাগ করা হয়েছে সামগ্রিক চলনটাকে, একটা স্বতঃস্ফূর্ত চলন, এটা হচ্ছে আবিষ্ট চলন। স্বতঃস্ফূর্ত চলন আর হচ্ছে আবিষ্ট চলন। তো এই যে বললাম, এবার এর মধ্যে এটাকে আবার এটা আমাদের সিলেবাসের বাইরে, এই অংশটা আমাদের পড়ার প্রয়োজন নেই। এটাকে আবার কি করেছি আমরা, তিনটা ভাগে ভাগ করেছি। ট্রপিক চলন দুটি ভাগে, ট্রপিক চলন আর হচ্ছে ন্যাস্টিক চলন। তো এই যে বললো আবিষ্ট চলন, এর মধ্যে হচ্ছে ট্যাকটিক চলনটা হচ্ছে আমাদের সিলেবাসের মধ্যে আছে, এটা আমরা জানবো হোয়াট ইজ ট্যাকটিক চলন। তো সেটা কাকে বলে ট্যাকটিক চলন, বহিস্থ কোনো উদ্দীপকের প্রভাবে সংঘটিত উদ্ভিদের সামগ্রিক যে চলন। বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদে যে চলন তাকে বলা হচ্ছে ট্যাকটিক চলন। তাহলে বহিস্থ উদ্দীপকগুলো সেগুলো কোনগুলো দেখবো, অর্থাৎ বাইরের যে উদ্দীপকগুলো আছে, বাইরের যে উদ্দীপনাগুলো আছে, যখন তার মাধ্যমে উদ্ভিদ দেহের যে মধ্যে যে চলন দেখতে পাওয়া যায়, যেমন ধরা আমরা বলতে পারি, তাহলে এটা ট্যাকটিক চলন হচ্ছে আমাদের সামগ্রিক চলনের অন্তর্গত, আবিষ্ট চলনের মধ্যে পড়ছে, তার ভাগটা হচ্ছে ট্যাকটিক চলন। তা বহিস্থ উদ্দীপকগুলো কী হতে পারে, আমি একটু আগে বলেছিলাম আলো বলেছিলাম, আমি বলেছিলাম উষ্ণতা বলেছিলাম, আমি বলেছিলাম অভিকর্ষ বলেছিলাম, অভিকর্ষ বল যেটা আছে আমরা পড়েছি, গ্র্যাভিটি, দ্যাট ইজ কল্ড গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে সেটা হচ্ছে কি অভিকর্ষ বল। তো এইগুলো ভাগটা দেখে নিই। ট্যাকটিক চলনকে আবার দুটো ভাগে ভাগ করা আছে, এটা পজিটিভ ফটোট্যাকটিক, পজিটিভ ফটোট্যাকটিক, এটা হচ্ছে নেগেটিভ, এইভাবে লিখতে পারি আমরা, পজিটিভ ফটোট্যাকটিক, এটা হচ্ছে নেগেটিভ ফটোট্যাকটিক। তা
তা পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা দেখে নিই একবার জাস্ট। তো পজিটিভ কাকে বলা হয়? যখন আলোক উদ্দীপকের উৎসের দিকে সংঘটিত যে ট্যাকটিক চলন তাকে বলা হয় পজিটিভ ফটোট্যাকটিক। তা কী হতে পারে? শৈবালে যে চলরেণু, শৈবালে চলরেণুর ক্ষেত্রে কী হয় একটা উদাহরণ দিয়ে বলছি আমি। শৈবাল আছে, ক্লাইডোফোরা আছে, ইউলোথ্রিক্স আছে, এই সমস্ত যে সমস্ত শৈবাল জাতীয় উদ্ভিদগুলো আছে, ক্লামাইডোমোনাস আছে, এরা করে কি? এরা হচ্ছে আলোর উৎসের অভিমুখে এগিয়ে চলে। আলোক উৎসের অভিমুখে যখন যে চলনটা দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে পজিটিভ ফটোট্যাকটিক চলন। আমরা কি বললাম? ইউলোথ্রিক্স এক ধরনের উদ্ভিদ, ইউলোথ্রিক্স এই এক ধরনের শৈবাল জাতীয় উদ্ভিদ, থ্রিক্স, ভলভক্স, ক্লামাইডোমোনাস, তারপর হচ্ছে কি হতে পারে? ক্লাইডোফোরা। এটা ক্লাইডোফোরাটা এক ধরনের উদ্ভিদ, কি উদ্ভিদ না শৈবাল জাতীয় উদ্ভিদ, যারা হচ্ছে কি এদের চলরেণুগুলো আলোর উৎসের অভিমুখে চলন দেখতে পাওয়া যায়, দ্যাট ইজ কল পজিটিভ ফটোট্যাকটিক চলন। তো নেগেটিভ কোনটা? যখন এরকম অবস্থা সৃষ্টি হয় যে আলোক উদ্দীপকের উৎসের বিপরীত দিকে, আলোর যে উৎস আছে, আলোটা তো একটা উদ্দীপক, তার যে উৎসটা যে রিসোর্স আছে তার বিপরীত দিকে সংঘটিত হয়, তাকে বলা হয় নেগেটিভ ফটোট্যাকটিক চলন। তো তীব্র আলোক উৎসের বিপরীতে ক্লামাইডোমোনাস, ভলভক্স যে সমস্ত শ্যাওলাগুলো আছে, শৈবাল জাতীয় উদ্ভিদ আছে, এদের চলন দেখতে পাওয়া যায়। যখন আলোর পরিমাণ যখন খুব তীব্র হয়ে যায়, দেখা গেল তীব্র সূর্য আলো, তখন এই ভলভক্স জাতীয় বা ক্লামাইডোমোনাস জাতীয় যে সমস্ত শৈবালগুলো আছে এরা আলোকের বিপরীতে গমন করতে শুরু করে, এই চলন করতে শুরু করে। তো ভলভক্স বা ক্লামাইডোমোনাস, এই সমস্ত ক্লামাইডোমোনাস এর যে আলোর উৎসের বিপরীত দিয়ে চলন তাকে বলা হয় নেগেটিভ ফটোট্যাকটিক চলন। এটা গেল আমাদের সামগ্রিক আবিষ্ট চলনের ট্যাকটিক চলনের ভাগটা বললাম, পজিটিভ ফটোট্যাকটিক, নেগেটিভ ফটোট্যাকটিক। এবার আমরা দেখে নেব বক্রচলন কাকে বলা হয়। বক্রচলন কাকে বলে আমরা বলেছি এটা। তো আবিষ্ট এবার ভাগটা কী দেওয়া আছে? একটা স্বতঃস্ফূর্ত, যেটা বললাম আমি একটু আগে বলেছি, যে সেটা হচ্ছে আমাদের সিলেবাসের বাইরে আছে। বলছিলাম বক্রচলন, আবার বলছি আবিষ্ট চলন। ব্যাপারটা কি? আমি বলছি একবার আবিষ্ট চলন, আবার বলছি বক্রচলন। তো কাকে বলে বক্রচলন, কাকে বলে আবিষ্ট চলন, সেটা বলে দিই জাস্ট একবার এখানে ভাগটা দেখানোর আগে। তো যখন স্বতঃস্ফূর্তভাবে বা বহিস্থ উদ্দীপকের প্রভাবে, কি বললাম? স্বতঃস্ফূর্তভাবে বহিস্থ কোনো উদ্দীপকের প্রভাবে বৃদ্ধিজনিত বা রসস্ফীতিজনিত কারণে, কোনটা রসস্ফীতি হবে? কোনটা হবে রসস্ফীতি? লজ্জাবতী গাছের লজ্জাবতী লতার যে পাতায় যে চলন সেটা হচ্ছে রসস্ফীতিজনিত চলন, ঠিক আছে? যে পালভিনাসটা আছে, যখন টাচ করলে গোটাটা যখন নুইয়ে পড়ে তার যে রসস্ফীতি হয়, বা রসস্ফীতি অন্য স্থান অন্য পত্রকে চলে যায় বা অন্য মূল কাণ্ডে চলে যায়, অন্য রস অংশে, এটা রসস্ফীতিজনিত চলন, ঠিক আছে? আর কি বলছি? বৃদ্ধিজনিত কারণ হতে পারে, যেমন দেখা গেলো হতে পারে পেঁপে গাছ হতে পারে, জবা গাছ হতে পারে, যে সমস্ত গাছে সাধারণত তার অগ্রস্থ মুকুলের বৃদ্ধি ঘটে, পার্শ্বস্থ মুকুলের বৃদ্ধি ঘটে। তো কি বললাম? স্বতঃস্ফূর্তভাবে বা বহিস্থ উদ্দীপকের প্রভাবে বৃদ্ধিজনিত বা রসস্ফীতিজনিত কারণে উদ্ভিদ অঙ্গের যে চলন, কি বললাম? বৃদ্ধিজনিত বা রসস্ফীতিজনিত, রসস্ফীতিজনিত যে চলন ঘটে কি হচ্ছে এখানে? রসস্ফীতিজনিত কারণে উদ্ভিদ অঙ্গের চলন যখন নানাভাবে বাঁক সৃষ্টি করে, কোনো না কোনোভাবে বাঁক সৃষ্টি করে, সেটা হতে পারে মূলের ক্ষেত্রে হতে পারে কথাটা কাণ্ডের ক্ষেত্রে হতে পারে। যখন সম্পন্ন হয় তখন উদ্ভিদের এই যে ধরনের চলন বলা হয় বক্র চলন। বক্র মানে বাঁকা, বক্র কথার অর্থ হচ্ছে বাঁকা। তাহলে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধিজনিত কারণে বা রসস্ফীতিজনিত কারণে উদ্ভিদ অঙ্গের বিভিন্ন অঙ্গের যে চলন হয় যখন সেটা নানাভাবে বাঁক সৃষ্টি করে তখন তাকে বলা হয় বক্রচলন। এই যে বললাম বহিস্থ উদ্দীপকের প্রভাবে সম্পন্ন যে বক্রচলন সেটা হচ্ছে আবিষ্ট চলন। তো বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ দেহে যে বক্রচলন সৃষ্টি হয় সেটাই হলো আবিষ্ট চলন। সেটাকে আমরা আবার কী করতে পারি? সেটা দুটো ভাগে ভাগ করবো, একটা হচ্ছে টপিক চলন, এটা হচ্ছে ন্যাস্টিক চলন। টপিক চলন বা বলা হয় ট্রপিজম, দ্যাট ইজ কল্ড ট্রপিজম, TROPISM, ট্রপিজম। টপিক চলন বা ট্রপিজম বা দিক নির্ণীত চলন, আমরা বিভিন্ন নামটা নামকরণ করতে পারি। অর্থাৎ যখন বহিস্থ উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন ঘটবে তখন তাকে বলা হয় ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন। বহিস্থ উদ্দীপকের গতিপথের কারণে বহিস্থ উদ্দীপকের গতিপথ অনুসারে এখানে লিখে দিচ্ছি বহিস্থ
উদ্দীপকের গতিপথ অনুসারে যখন চলন ঘটবে তখন বলা হচ্ছে ট্রপিক চলন বা ট্রপিজম। এটাকে আমরা আবার তিনটে ভাগে ভাগ করেছি, কি আমাদের বোঝার সুবিধাতে আমরা তিনটে ভাগে ভাগ করেছি। এটা হচ্ছে ফোটোট্রপিক, একটা হাইড্রোট্রপিক, একটা হচ্ছে কেমোট্রপিক। ফোটোট্রপিক একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ফোটোট্রপিক, আমি আস্তে আস্তে ডিসকাস করে দিচ্ছি। ফোটোট্রপিক চলন জাস্ট ইন ব্রিফ বলে দিই একটুখানি, যে অর্থ আলোক উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের যে আবশ্যক, ফোটো মানে দ্যাট ইজ কল আলো, এই কথাটা মানে হচ্ছে ফোটো, ফোটো বলে না ফটোসিনথেসিস, তো ফোটোট্রপিক, তো ফোটো মানে আলো। তো আলোর উদ্দীপক, এই আলো যেটা বললাম, এই উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের যে আবিষ্ট বক্র চলন তাকে বলা হয় ফোটোট্রপিক চলন বা আলোকবর্তী চলন, বা বলা অনুসারে বলা হয় হেলিওট্রপিক, অনেক ক্ষেত্রে বলা হয় হেলিওট্রপিক। হেলিওট্রপিক বিজ্ঞানের যে সমস্ত টার্মিনোলজিগুলো আছে এগুলো আমাদের আস্তে আস্তে জানতে হবে। বিভিন্ন টার্মিনোলজি আছে, বাংলাতে আছে, ইংরেজিতে আছে, স্পেশালি ইংরেজিতে আছে, বা অন্য সময় ল্যাটিন ওয়ার্ডে বলা হয়, সেগুলো আমাদের জেনে নিতে হবে। তো হেলিওট্রপিক চলন সেটা কোনটা বলা হয় আলোক বৃত্তিজ চলন, সেটা হচ্ছে আলোক বৃত্তিজ চলন। সেটাকে আমরা কী করেছি আবার সেটাকে তিনটা ভাগে ভাগ করে, এটা হচ্ছে অনুকূল আলোকবর্তী চলন, সেটাকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অনুকূলবর্তী, একটা হচ্ছে প্রতিকূলবর্তী, আর একটা কি বলেছি আমরা এখানে তির্যক আলোকবর্তী চলন। তির্যক আলোকবর্তী চলন, তির্যক আলোকবর্তী চলন। জাস্ট অল্প কথায় বলে দিয়ে এটা বুঝতে সুবিধা হবে, তাহলে বেশি দীর্ঘায়িত করবো না এটাকে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার খাজা আশিক এডুকেটর, এই যে আমার যে চ্যানেলটা আছে, এখানে আমি বিভিন্ন সাবজেক্টগুলো পড়াবো, ইংরাজি, লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্স, বিভিন্ন ক্লাসে পড়াবো। আমি এখন আপাতত ক্লাস 10-এর ভিডিওগুলো ছেড়েছি ম্যাথের, সেগুলো তোমরা আস্তে আস্তে ফলো করতে থাকো এবং আমাকে সাবস্ক্রাইব করে দেবে। তো এই যে বললাম অনুকূলবর্তী চলন, এটা কোনটা দিক, যখন এই ধরনের চলন হয় সেই ক্ষেত্রে উদ্ভিদ অঙ্গ আলোক উৎসের দিকে বৃদ্ধি পায়, আলোক উৎসের দিকে আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তা আলোক উৎসের দিকে কোনটা বৃদ্ধি পায় সাধারণত, মূল বৃদ্ধি পায় না কাণ্ড বৃদ্ধি পায়? সকলেই জানি আমরা সাধারণত একটা গাছের যে বৃদ্ধি ঘটে সাধারণত আলোক উৎসের দিকে বৃদ্ধি ঘটে, আলোক উৎসের দিকে বৃদ্ধি পায় আলোকের উদ্ভিদের বিটা অংশ, দ্যাট ইজ কাণ্ডটা। তো যখন আলোক উৎসের দিকে বৃদ্ধি পায় সেটা বলা হচ্ছে অনুকূলবর্তী আলোকবর্তী চলন, অনুকূল আলোকবর্তী চলন। উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখার যে বৃদ্ধি ঘটে তাকে বলা হচ্ছে অনুকূলবর্তী চলন, অনুকূলবর্তী ফোটোট্রপিক বা হেলিওট্রপিক চলন। এবার আছে প্রতিকূলবর্তী। সকলে জানি যখন কাণ্ড যদি উপর দিয়ে ওঠে তা মূলটা নিচেতে নামবে, তো মূলের ক্ষেত্রে আসছে যে আলোক উৎসের বিপরীতে চলন মূলের বৃদ্ধি ঘটে, এটাকে বলা হয় প্রতিকূল আলোকবর্তী চলন। আর একটা তির্যক সাধারণত, তাহলে মূল হচ্ছে এক্সাম্পল, মূলের যে চলনটা, এটা কাণ্ডের চলন এক্সাম্পল। এটা কী হবে এখানে পাতা, আমরা অনেক গাছে পাতা লক্ষ্য করে থাকবো, যেমন ধরা হচ্ছে একটা উদাহরণ দিই, আম পাতা, তারপর জাম, তারপর লিচু, এই যে গাছগুলো আছে বড় বড় বৃক্ষজাতীয় গাছগুলো আছে, এই সমস্ত গাছে কি দেখতে পাওয়া যায় যে উদ্ভিদের যে অঙ্গগুলো, যে সমস্ত নির্দিষ্ট কিছু অঙ্গ আছে, বিশেষত পাতা এর আলোক রশ্মির সঙ্গে তির্যকভাবে অবস্থান করে বা বৃদ্ধি পায়। তো আলোক রশ্মির সঙ্গে পাতার যে তির্যকভাবে বৃদ্ধি পাওয়া, এটা হচ্ছে তির্যক আলোকবর্তী চলন। তাহলে আমরা ট্রপিক চলনের যে ভাগটা বললাম, ফোটোট্রপিকটা পেয়ে গেলাম। এরপর কী আসছে এখানে, ফোটোট্রপিক চলে গেল, হাইড্রোট্রপিক চলন বা জলবৃত্তি চলন। ফোটোট্রপিক চলে গেল, এবার জলবৃত্তি বা হাইড্রোট্রপিক চলন। সেটা কি আবার, তো যখন এমন হবে যে জলের গতিপথের দিকে, গতিপথ দ্বারা প্রভাবিত হয়ে জলের গতিপথ দ্বারা প্রভাবিত হবে, জলের গতিপথ দ্বারা প্রভাবিত হয়ে উদ্ভিদ অঙ্গে যে চলন দেখতে পাওয়া যায় তাকে বলা হয় হাইড্রোট্রপিক চলন। সেটাকে আমরা ভাগটা জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি একবার, এখানে জাস্ট এটা মুছছি। সেটা কী হবে এখানে, সেটাকে আবার ভাগ আছে, সেটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। হাইড্রোট্রপিকটাকে আমি এভাবে লিখছি, হাইড্রোট্রপিক চলন। এটা কী হবে এখানে, এটা হচ্ছে অনুকূল জলজবৃত্তি চলন বা অনুকূল বা পজিটিভ হাইড্রোট্রপিক চলন বা অনুকূল জলবৃত্তিজ চলন। এটা হচ্ছে প্রতিকূল জলবৃত্তিজ চলন, অনুকূল হাইড্রোট্রপিক চলন আর হচ্ছে প্রতিকূল জলবৃত্তিজ চলন। অনুকূল অ্যান্ড প্রতিকূল, সেটা কি,
যখন এই ধরনের চলন ঘটনাটা ঘটবে তখন কি দেখতে পাওয়া যাবে যে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি জলের উৎসের অনুকূলে ঘটবে। মূল সাধারণত জলের উৎসের দিকে এগিয়ে যায়, তাহলে মূলের যে চলন সেটা হচ্ছে অনুকূল জলজ বৃদ্ধির চলন। আর যখন এই ঘটনা ঘটবে যে কি ঘটবে, যেমন ধরো কাণ্ড, যে সমস্ত গাছগুলো লবণম্য গাছ, যেসব গাছ যেমন সুন্দরী গাছ, গড়ান, গেওয়া, এদের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায় শ্বাসমূল জলের উৎসের বিপরীতে বৃদ্ধি পায়। যখন মাটিতে লবণাক্ত মাটি হয়ে যায়, যখন সেখানে শ্বাসকার্যে অসুবিধা হওয়ার কারণে এই ধরনের উদ্ভিদের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায় যে উদ্ভিদগুলোর মূলগুলো সাধারণত মাটির বাইরে মাটি ভেদ করে উপরে উঠে আসে। তাহলে শ্বাসমূলের যে বেড়ে যাওয়া বৃদ্ধি পাওয়া, এটা হচ্ছে প্রতিকূল হাইড্রোট্রপিক চলন। এটা পেয়ে গেলাম। এরপর কি আসছে তাহলে আমি দেখতে পেয়ে গেলাম, একটা হচ্ছে আমি পেলাম ফটোট্রপিক পেয়ে গেছি হাইড্রোট্রপিক, আর একটা আছে জিওট্রপিক চলন। তার ট্রপিক চলনে 3টে ভাগ বলেছিলাম প্রথমেই, এটা হচ্ছে জিওট্রপিক চলন। এটা জাস্ট বলে দিচ্ছি, জিওট্রপিক চলন সেটা কি, অর্থাৎ যখন অভিকর্ষজ ত্বরণের কারণে পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে আবিষ্ট বক্র চলন তাকে বলা জিওট্রপিক চলন। এটাকে আবার আমরা 4টে ভাগে ভাগ করেছি, একটা অনুকূল অভিকর্ষবর্তী চলন, প্রতিকূল অভিকর্ষবর্তী চলন, তির্যক অভিকর্ষবর্তী চলন আর ডায়াজিওট্রপিক চলন বলা। 4টে ভাগে ভাগ দেখানো হয়েছে, এটা অনুকূল, প্রতিকূল, তির্যক আর ডায়াজিওট্রপিক। আমি যে জাস্ট ছকটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। জিওট্রপিক চলন সেটা কটা ভাগ, 4টে। একটা হচ্ছে অনুকূল, একটা হচ্ছে প্রতিকূল, আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে তির্যক, একটা ডায়াজিওট্রপিক। ডায়াজিওট্রপিক তো অনুকূল কোনটা, যখন এরকম অবস্থা সৃষ্টি হবে যে প্রধান মূলটা অভিকর্ষ বলের অনুকূলে, যেখান দিয়ে মাটির কেন্দ্র দিয়ে ক্রমশ যখন মূল এগিয়ে চলে, প্রধান মূল যখন এগিয়ে চলে, এই যে চলনটা একে বলবো আমরা, এক কথা বলবো অনুকূল অভিকর্ষবর্তী চলন। এরপর কি আসছে প্রতিকূল অভিকর্ষবর্তী, দ্যাট ইজ এটা বলে ফেললাম যে প্রধান মূলের যে চলন দেখতে পাওয়া যায় উদ্ভিদের সেটা কিন্তু অনুকূল অভিকর্ষবর্তী চলন। এবার কি আছে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন, সেটা কোনটা, যখন কাণ্ড অভিকর্ষ বলের বিপরীতে বৃদ্ধি পায়, সেটা হচ্ছে প্রতিকূল অভিকর্ষ। কাণ্ডের বৃদ্ধি পাওয়াটা হচ্ছে প্রতিকূল আলোক অভিকর্ষবর্তী চলন। থার্ড কি আসছে, দ্যাট ইজ তির্যক কোনটা, শাখামূল যেগুলি আছে উদ্ভিদের শাখামূলের অভিকর্ষ বলের সঙ্গে তির্যকভাবে বৃদ্ধি পাওয়াটা বলা হয় উদ্ভিদের শাখামূল, কাণ্ডের সঙ্গে যে বৃদ্ধি পাওয়াটা, শাখামূলের উদ্ভিদের প্রধান মূলের সঙ্গে শাখামূলগুলো যে বৃদ্ধি পাচ্ছে সেগুলোকে বলা হয় যে তির্যক অভিকর্ষবর্তী চলন। আর একটা কি আছে লাস্ট, সেটা হচ্ছে ডায়াজিওট্রপিক। দ্যাট ইজ ডায়াজিওট্রপিক কোনটা, সেটা যখন এই প্রচলনের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায় উদ্ভিদ অঙ্গ অভিকর্ষ বলের সঙ্গে সমকোণে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বৃদ্ধি পায়। দ্যাট ইজ 90 ডিগ্রি অ্যাঙ্গেল। যখন এইভাবে দেখতে পাওয়া যাবে যে উদ্ভিদ অঙ্গের যে প্রধান মূল যেটা আছে তার সঙ্গে দেখা যাবে কী হবে, যে উদ্ভিদ অঙ্গের যে চলনটা হবে, যে এই চলনে উদ্ভিদ অঙ্গ অভিকর্ষ বলের সঙ্গে সমকোণে বৃদ্ধি পাবে। কোন ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যে সমস্ত গ্রন্থিকাণ্ড জাতীয় উদ্ভিদগুলো আছে, যেমন ধর আমরা বলি গ্রন্থিকাণ্ড উদ্ভিদগুলো, যেমন আদার ক্ষেত্রে এই ধরনের চলন দেখতে পাওয়া যায়। তো কী হয়, গ্রন্থিকন্দের যে অনুভূমিক বৃদ্ধি পাওয়াটা, এটা হচ্ছে কিন্তু ডায়াজিওট্রপিক চলনের উদাহরণ। তাহলে আমরা মোটামুটি ট্রপিক চলনে ভাগ পেয়ে গেলাম জিওট্রপিক, ফটোট্রপিক চলন, হাইড্রোট্রপিক চলন, জিওট্রপিক চলন। ফটোট্রপিক ভাগগুলো দেখিয়েছি, 3টে ভাগ দেখিয়েছি। হাইড্রোট্রপিক 2টো ভাগ বলেছি আমি, এবং জিওট্রপিকেরও 4টে ভাগ বলেছি। একটা অনুকূল জিওট্রপিক, প্রতিকূল জিওট্রপিক, তির্যক জিওট্রপিক এবং ডায়াজিওট্রপিক।